মুজিবের আমলে গাজী গোলাম মোস্তফা ঢাকা শহরের একজন কুখ্যাত ত্রাস ছিলেন। মুজিবের মদতপুষ্ট হয়ে তিনি মহানগর আওয়ামী লীগের সিটি ইউনিটের সভাপতিও হয়েছিলেন। পরে তাকে রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান বানান মুজিব। লক্ষ্য একটাই, আন্তর্জাতিক সাহায্যের অর্থ চুরি করা। মুজিবের ট্রেনিংয়ে গোলাম মোস্তফা এমন চুরি হয়েছিলেন যে তিনি মুজিবের ভাগের কম্বলটাও চুরি করেন। এই গাজী গোলাম মোস্তফায় মুজিবের ইশারায় মেজর ডালিম সহ তার বউ এবং খালা শাশুড়িকে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর বাড়িতে নিয়ে যায়, যে ঘটনার জেরেই সপরিবারে শেষ করে দেওয়া হয় মুজিবকে। কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। গোলাম মোস্তফারও তাই হয়েছিল। অনেকেই জানতে চান গাজী গোলাম মোস্তফার শেষ পরিণতি আসলে কি হয়েছিল। তা নিয়েই বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। পিনাকি ভট্টাচার্যের দেওয়া তথ্য থেকে জানা যায়, গাজী গোলাম মোস্তফা একজন বস্তির সর্দার। তাকে দিয়ে মুজিব আন্ডারওয়ার্ল্ডের কাজগুলো করিয়ে নিতেন। মুজিব জানতেন গোলাম মোস্তফাকে দিয়ে তিনি চুরির কাজগুলো করিয়ে নিতে পারবেন, আর এজন্যই সম্পূর্ণ অযোগ্য একজন ব্যক্তিকে রেড ক্রস সোসাইটির দায়িত্ব দিয়ে দেন। তার সন্ত্রাসী কার্যকলাপ এবং দুর্নীতির কারণে যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের জনগণ বিদেশি সাহায্য থেকে বঞ্চিত হয়। রিলিফের মাল, বিশেষ করে রিলিফের কম্বলের ব্যাপক দুর্নীতি হয়। 7.5 কোটি মানুষের জন্য আসা 7.5 কোটি কম্বলের সিংহভাগই বিক্রি করে দেন গোলাম মোস্তফা। এছাড়াও সাহায্যের অর্থ নিয়ে সে এত পরিমাণ দুর্নীতি করে যে তার দুর্নীতি নিয়ে 1974 সালের 1 সেপ্টেম্বর ওয়াশিংটন পোস্ট বিভিন্ন প্রমাণসহ একটি রিপোর্ট করে, যে রিপোর্টের কারণে বাংলাদেশে বিদেশি সাহায্য আসা বন্ধ হয়ে যায়। ঠিক যেভাবে পদ্মা সেতুতে দুর্নীতির কারণে বিদেশি ঋণ বন্ধ হয়ে যায়। এরপর মুজিব নিজেদের অপকর্ম ঢাকতে ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্টের প্রতিবাদস্বরূপ উল্টো গাজী গোলাম মোস্তফার পক্ষ নেয় এবং বলেন, এসব প্রোপাগান্ডা যারা করছে তারা পাকিস্তানের রাজাকার, তারা চায় না এদেশে বিদেশি সাহায্য আসুক। একজন কুখ্যাত চোরের পক্ষ নেওয়ায় প্রমাণিত হয় এ চোরের দুর্নীতির সাথে সরাসরি জড়িত ছিলেন মুজিব। এই তো ছিল মুজিবের লাঠি গোলাম মোস্তফার আমলনামা। এদিকে বহু বছর ধরে প্রচলিত আছে যে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমের স্ত্রীকে অপহরণ করা হয়েছিল। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পেছনে নানা কারণের মধ্যে এই অপহরণের ঘটনাও একটি পুঞ্জীভূত ক্ষোভ বলে মনে করেন অনেকে। 1974 সালে গাজী গোলাম মোস্তফা মেজর শরীফুল হক ডালিম ও তার স্ত্রীকে ঢাকা লেডিস ক্লাব থেকে অপহরণ করে। সেদিন লেডিস ক্লাবে মেজর ডালিমের আত্মীয় তাহমিনার সঙ্গে বিয়ে হচ্ছিল কর্নেল রেজার। সেখানেই এই ঘটনা ঘটে। তর্কের বিষয়ে অন্তত 2টি কথা চালু আছে। একটিতে বলা হয়, ওই বিয়ের অনুষ্ঠানে গাজী গোলাম মোস্তফার ভাই ডালিমের স্ত্রী নিম্মির প্রতি অশালীন মন্তব্য করায় তর্কের সূত্রপাত হয়। এতে গোলাম মোস্তফার 2 ছেলেও জড়িয়ে পড়েন। আর আরেকটি বিষয়ে শোনা যায় সরাসরি মেজর ডালিমের মুখে। গত রোববার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম কথা বলেছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত। লাইভে 50 বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। এই লাইভে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণের ঘটনা জানতে চান সাংবাদিক ইলিয়াস। জবাবে মেজর ডালিম বলেন, এটা একটা মজার ঘটনা। আমি আমার বইতে এটির কথা উল্লেখ করেছি। আমার এক খালাতো বোন, যার বিয়ের আয়োজন আমি এবং আমার স্ত্রী নিম্মি কর্নেল অলিউল্লাহরা মিলে করেছিলাম। ঠিক করা হয় বিয়ে ও অনুষ্ঠান লেডিস ক্লাবে হবে। দুপক্ষই আমাদের পরিচিত ছিল। এই অনুষ্ঠানে 2-3 হাজার লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিয়ের আসর চলছিল। তখন আমার একমাত্র শালা বাপ্পি, যিনি ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তেন, তিনি ছুটিতে দেশে এসেছিলেন। সে অনুষ্ঠানেও উপস্থিত ছিল। বাপ্পি ছেলেদের বসার জায়গায় বসেছিল। তখন কিছু ছেলে কটাক্ষ করে তার চুল ধরে টানতে থাকে। প্রথমবারে বাপ্পি কিছু বলেনি, কিন্তু পরের বার টানার পর সে পেছনে তাকিয়ে একজনকে দেখতে পাই। তারপর সে বলেছিল, তুমি চুল টানছ? তখন ওই ছেলে বলেছিল, হ্যাঁ, আমরা দেখছিলাম তোমার চুল এত সুন্দর, এটি কি পরচুলা না আসল? বাপ্পি বলেছিল, বেয়াদব ছেলে, তুমি আর আমার চুল টানবে? এক পর্যায়ে তাদের কথা কাটাকাটি শুরু হয়। বলে রাখা ভালো, বাপ্পির চুল ধরে টানা ছেলেটা ছিল মোস্তফার 2 ছেলেদের মধ্যে একজন। বলে রাখা ভালো, মোস্তফার 2 ছেলে ছিলেন শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু। ঝগড়া থামিয়ে এরপর ছেলেগুলো চলে যায়। এই ঘটনা তারা তাদের বাবা গোলাম মোস্তফার কাছে বললে ক্ষিপ্ত হয়ে যান। তাছাড়া আগেই সে বিয়ের অনুষ্ঠানে চরম উত্তেজনা দেখা দেয়।
কিছুক্ষণ পর গোলাম মোস্তফার নেতৃত্বে রেডক্রসের 2টি মাইক্রোবাস ও একটি গাড়ি এসে থামে এবং সাদা পোশাকধারী লোকেরা নামতে থাকে। গাজী গোলাম মোস্তফা গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে শুরু করেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, এরকমভাবে। সে সময় তার সাথে 8-10 জন সশস্ত্র ব্যক্তি উপস্থিত ছিল। গাজী গোলাম মোস্তফা মেজর ডালিমকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তবে এর মধ্যে মেজর ডালিম তাকে বাধা দেন এবং বলেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু হাজার হাজার মানুষ আমাদেরকে দেখছে, আপনি যা করছেন তা আপনার জন্য ভালো হবে না। এরপর গাজী গোলাম মোস্তফা কিছুটা ভয় পেয়ে যান। মেজর ডালিম বলেন, তখন ঢাকা শহরে গাজী গোলাম মোস্তফা ছিল মুজিবের সবচেয়ে বড় লাঠিয়াল সর্দার। তাকে রেডক্রসের চেয়ারম্যান বানানো হয়েছিল যাতে লুটপাট করা যায়। তিনি আরও বলেন, আমরা তাকে বলেছিলাম আপনি আগে অনুমতি নিন, না হলে আপনি পার পাবেন না। এই ঘটনার পর মেজর ডালিমের ছোট ভাই বীর বিক্রম স্বপন ঢাকা ক্যান্টনমেন্টে চলে যান এবং তিনি জানান যে বিয়ের অনুষ্ঠানে মেজর ডালিম এবং তার পরিবারকে অপহরণ করা হয়েছে। এরপর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুলিশ গাজী গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালায়। ইতোমধ্যে ডালিমকে অপহরণের খবরে বেঙ্গল রেঞ্জার্স মোস্তফার বাড়িটি আক্রমণ করে এবং সবাইকে জিম্মি করে। শেষ পর্যন্ত সেনাপ্রধানকে ডাকিয়ে তার সামনে শেখ মুজিবুর রহমান তাদের মধ্যে একটি সমঝোতা মধ্যস্থতা করেন এবং মোস্তফাকে নিম্মির কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। তবে মুজিবের আদেশ অমান্য করে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করায় পরবর্তীতে এর বিচারে কিছু বেঙ্গল রেঞ্জার্স সেনা কর্মকর্তা সাময়িক বা সম্পূর্ণ চাকরি হারান। মেজর ডালিমের পরে পোস্টিং হয় ঢাকার বাহিরে, যেটাকেও তিনি শাস্তি হিসেবে দেখেছিলেন। বেঙ্গল রেঞ্জার্স এবং মেজর ডালিম সহ জড়িত অফিসাররা অনেকে পরবর্তীতে 1975 সালের 15 আগস্টের অভ্যুত্থানে এবং শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন। 75 আগস্টে শেখ মুজিবের প্রশাসনের পতনের পর মোস্তফা বিপুল অর্থসহ স্থল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় পথচারীদের হাতে ধরা পড়ে। তখন তাকে জেলে পাঠানো হয়। জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে মোস্তফা কারাগারে বন্দী ছিলেন। সামরিক আইন আদালত তাকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। যদিও 1980 সালের 28 মার্চ অর্ধেক জেল খাটার পরে তাকে মুক্তি দেওয়া হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায় গোলাম মোস্তফা বন্দী হবার আগেই কয়েক কোটি টাকা ভারতে পাচার করেছিলেন, আর সেই অর্থের খোঁজে মুক্তির পর আবারও সে ভারতে চলে যায়। এরপর কিছুদিন দিল্লিতে ছিলেন। 1981 সালের 19 জানুয়ারি গাড়িতে করে আজমির যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হলে মোস্তফা এবং তার পুরো পরিবার মারা যায়। অনেকেই মনে করেন ভারতে বিশাল অঙ্কের অর্থের মালিক হয়েছিলেন গোলাম মোস্তফা, আর এ কারণেই তাকে পরিকল্পিতভাবে শেষ করে দিয়ে সেই অর্থ আত্মসাৎ করে ভারত সরকার। আবার কেউ কেউ বলে থাকেন গাজী গোলাম মোস্তফা বাংলাদেশের দুর্নীতিসহ আওয়ামী ভারত গোপন চুক্তির অনেক কিছুর সাথে জড়িত ছিলেন। হয়তো এসব তথ্যের সাক্ষী না রাখার জন্যই তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলে র। সুপ্রিয় দর্শক, গোলাম মোস্তফার এই করুণ পরিণতিতে আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।